দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উষ্ণ অভ্যর্থনা শুরু করলেন দাপ্তরিক কার্যক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে জানালেন সিইসি। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে। ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনই বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ। দেশকে এগিয়ে নিতে আমলাতান্ত্রিক ধীরগতির দূর করার তাগিদ। তো এই ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। সম্পদের হিসাব না দেওয়া এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড। ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ। ৪৫ দিন পর খুলল মগবাজারের ৮ দিন হাসপাতাল। সকাল থেকেই মিলছে চিকিৎসা সেবা। কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণ। ১০ পেরিয়ে গৌরবের ১১তে নিউজ 24। সবার ভালোবাসায় এক দশকে হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। নিউজ 24 আমাদের সবার সামনে সত্য এবং নির্ভুল খবরগুলো তুলে ধরে। অবশ্যই নির্ভরযোগ্য একটা জায়গা, যে সঠিক তথ্য এবং সঠিক নিউজটা তারা প্রচারণা করে। সঠিক খবরটা যাচাই করার জন্য নিউজ 24 দেখি। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। দিনের শুরুতে প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এর আগে সকালে বঙ্গভবন পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। মঙ্গলবার সকালে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম বঙ্গভবনে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী দল বরণ করে নেয় তাকে। বঙ্গভবনের ক্রিডেন্সিয়াল মাঠে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমেদ। প্রথম কার্যদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। দুপুরে ডেপুটি স্পিকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, এখনো দিনক্ষণ ঠিক হয়নি। জানান, ভোটার তালিকার জন্য এরই মধ্যে চিঠিও দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা। সিইসি বলেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ইসি। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের বিষয়ে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলেই ব্যবস্থা নেবে ইসি। না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনা দিতে চলে না। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্র পরিচালনার মাত্র ৫ মাস শেষ হলো বিএনপির। এরই মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি সরকার। প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা জানান, ১৭ বছরের ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনই
সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে প্রশাসনিক জটিলতায় সরকারের কাজে ধীরগতি হচ্ছে মন্তব্য মন্ত্রীদের। দেশকে এগিয়ে নিতে কাটাতে হবে আমলাতান্ত্রিক ধীরগতি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। আইন অনুযায়ী গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় 24 জন পূর্ণমন্ত্রী ও 23 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর 10 জন উপদেষ্টা রয়েছেন। সরকার গঠনের পর 18 ফেব্রুয়ারি সচিবালয় অফিস দিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকে সকাল 9টার আগেই অফিসে উপস্থিত হন তিনি। প্রশ্ন হলো, মন্ত্রী এবং প্রশাসনিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে কতটা তাল মেলাতে পারছেন তা দেখতে গত 29 মার্চ সকাল 9টা 5 মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর এমন নিয়মানুবর্তিতায় সরকারি কর্মচারীদের তৎপরতা বাড়ে। স্থাপন হয় ডিজিটাল হাজিরা মেশিন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, একটি ভঙ্গুর রাষ্ট্র কাঠামো নিয়ে যাত্রা শুরু করেছে বিএনপি। দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয় মানুষের প্রত্যাশা অনেক। যেহেতু মানুষ একটা বড় ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, তো তার এক্সপেকটেশনও অনেক বেশি। আমরা জনগণকে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করব। তো চ্যালেঞ্জ হচ্ছে এই যে 17 বছর এবং গণ অভ্যুত্থানে যে প্রভাব তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠা। আমলাতান্ত্রিক জটিলতায় মাসের পর মাস সরকারি কাজের ফাইল আটকে থাকার গল্প পুরনো। প্রশাসনিক এমন জটিলতায় পড়েছেন মন্ত্রীরা। 3 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশ এগিয়ে নিতে প্রশাসনিক সংস্কার জরুরি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যেটা দেখেছি, আমাদের যারা প্রশাসনে আছেন এত বেশি প্রাতিষ্ঠানিকভাবে এরা ফাংশন করতে চায়, সেই জায়গায় তাদের গতি খুব কম। কিন্তু একটা নির্বাচিত সরকার তার অঙ্গীকার পালন করবার জন্য যে গতিতে কাজ করতে চাই আমরা, তো এই ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। এদিকে সরকার গঠন করেই অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রীদের 180 দিনের কাজের পরিকল্পনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চলছে সেই হিসেব। ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। একটি সরকারের সফলতা বা ব্যর্থতা বিশ্লেষণ করতে 5 মাস যথেষ্ট নয়, মত বিশ্লেষকদের। একটি নতুন সরকার, 17 বছর পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, বয়স মাত্র 5 মাস। এরই মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার প্রধানের ঐকান্তিক নিষ্ঠায় এগুলো উতরে ওঠার চেষ্টা দৃশ্যমান। প্রয়োজন পুরো মন্ত্রিসভার সততা, দক্ষতা, পরিশ্রম এবং নিষ্ঠা। একটি সরকারকে সফল হতে হলে সর্বোচ্চ প্রয়োজন প্রশাসনের সহযোগিতা। সবকিছু উতরে উঠে এই সরকার কতটা সফল হবে তা দেখার জন্য আর অপেক্ষা করতে হবে দেশের মানুষকে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রবিবার রাজধানীর লালমাটিয়ায় এসডোর প্রধান কার্যালয়ে দেশের বাজারে বিক্রি হওয়া 19 ব্র্যান্ডের 34 টুথপেস্ট নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত দেশব্যাপী একটি সমন্বিত গবেষণা পরিচালনা করে এই সংস্থা। বাংলাদেশের যে প্রচলিত বাজারে যেগুলো আছে সেগুলো 34টার মধ্যে 26টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সেইটা চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা দায়ের করেছিলাম। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। দীর্ঘ 45 দিন পর রাজধানীর মগবাজারের রাতদিন মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো চিকিৎসা সেবা কার্যক্রম। স্বল্প খরচে ফের চিকিৎসার সুযোগ পেয়ে খুশি রোগীরা। কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার মান উন্নত করতে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার 3 শর্তে হাসপাতালে লাইসেন্স ফেরত দিয়ে স্বাস্থ্যসেবা চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 11 জুন 6 শিশু মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য বিভাগ। দীর্ঘ 1.5 মাস পর চিরচেনার রূপে ফিরেছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। সকাল থেকেই পুরোদমে শুরু হয়েছে সব বিভাগের চিকিৎসা সেবা কার্যক্রম। বন্ধ থাকার সময় হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও আইসিইউ সহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার মান উন্নয়ন করতে কর্মকর্তা ও কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।
যে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল তাদের জন্য আমরা অনেক শোকাহত ছিলাম। ৪৭ দিন আমাদের ওয়ার্ড, কেবিন, আমাদের ইন্টারনাল যে লজিস্টিক সাপোর্ট এগুলোকে আমরা রেনোভেট করেছি। যেরকম আপনারা হয়তো অলরেডি শুনেছেন যে আমাদের ভেন্টিলেশন একটু প্রবলেম ছিল, কিছুটা প্রবলেম ছিল, সেগুলোকে আমরা আরও বেটার করেছি এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। এটা আমরা উত্তরোত্তর আরও চেষ্টা করব। ঘরের কাছে কম খরচে ফের চিকিৎসার সুযোগ পেয়ে খুশি রোগীরা। এখান থেকে যে সুচিকিৎসাটা মানুষ পেত সেটা থেকেও বঞ্চিত হয়েছে, তো সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এত ভালো লাগছে যে খুলছে, আজকে আইছি, আবার কালকে হবে। সারা দেশের সমস্ত রোগীরাই যাতে সেফটিতে থাকে এবং আমরা কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন করব কোনোভাবেই যাতে সেবার মান না কমে। উন্নত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে নতুন পথ চলা শুরু করলো আদ্দিন হাসপাতাল। এখন দেখার বিষয় সাধারণ মানুষের আস্থা তারা কতটুকু ধরে রাখতে পারে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে স্নাইপার রাইফেল এবং 7.62 গুলি ব্যবহার হয়েছে, যা প্রমাণিত। এটা নিয়ে তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ এটা নিয়ে ভুল ন্যারেটিভ তৈরি করতে চায়। প্রধানমন্ত্রীর ভারতে ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা 32 জন কর্মকর্তার চাকরির বয়স 25 বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি বলেও জানান তিনি। কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে সেটা ধরুন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায় সেখানে যে আইন ভঙ্গ হয় সেটার বিচার হতে হবে। আমাদের তো মনে আছে কিভাবে তাদেরকে ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং যে ব্যাচাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে। সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারিক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। এদিন কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা সহ তাকে আবার কারাগারে পাঠানো হয়। 2025 সালের 14 জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। গৌরবের 11 বছরে নিউজ 24। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দশ পেরিয়ে গৌরবের 11তে পা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24। সময় বদলেছে সংবাদ প্রচারের ধরন, কিন্তু সত্যের প্রতি বদলায়নি অঙ্গীকার। সেই অঙ্গীকারের দায়বদ্ধতা থেকে সবার ভালোবাসা হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। গত 1 দশকে নিউজ 24-এর গৌরবময় পথ চলার গল্প নিয়ে রিশাদ হাসানের প্রতিবেদন। ছবি তুলেছেন শেখ জালাল। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি সময়ের মাপকাঠি, প্রতিশ্রুতির ধারাবাহিকতা, বিশ্বাসের আরেক নাম। একটি সংবাদ মাধ্যমের বয়স কেবল ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না, লেখা থাকে প্রতিটি ব্রেকিং নিউজে, প্রতিটি লাইভ সম্প্রচারে, প্রতিটি দুর্যোগের মাঠে, প্রতিটি সত্য অনুসন্ধানের পদচিহ্নে। 11 বছরে বদলেছে প্রযুক্তি, বদলেছে সংবাদ পরিবেশনের ভাষা, বদলেছে দর্শকের অভ্যাস, কিন্তু বদলায়নি একটা বিষয়, সত্যের প্রতি অঙ্গীকার। বিশ্বজুড়েই কিন্তু গণমাধ্যম এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি আছে নানা রকম গুজব, গুঞ্জন, অপতথ্য, কিন্তু এর মধ্যেই কিন্তু নিউজ 24 বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করে দর্শকের হৃদয় জয় করেছে। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি গণমানুষের যে ভোগান্তি, দুঃখ, দুর্দশা, সেগুলো তুলে ধরে নিউজ 24 সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। কারণ কি? কারণ একটাই, কারণ আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি। সবার কাছে প্রত্যাশা, আমাদের অগ্রযাত্রায় আপনারা পাশে থাকবেন, কারণ আমরা বিশ্বাস করি দর্শকরাই হচ্ছে নিউজ 24-এর প্রাণ। এই 11 মানে সংবাদকর্মীর নির্ঘুম রাত, ক্যামেরার লেন্স, মাইক্রোফোনের ওপাশে মানুষের কণ্ঠ আর দর্শকের অটুট আস্থা। গৌরব আসে না দাবি করে, গৌরব অর্জন করতে হয়।
প্রতিটি সঠিক সংবাদ, প্রতিটি সাহসী সিদ্ধান্ত, প্রতিটি বিশ্বাসযোগ্য তথ্যই লিখে যায় সেই অর্জনের ইতিহাস। গৌরবের 11, বিশ্বাস, আস্থা আর নির্ভরতায় নিউজ 24। একটি সংবাদ মাধ্যমের বয়স শুধুমাত্র ক্যালেন্ডারের হিসাবে নয়, এটি মাপা হয় মানুষের বিশ্বাস, আস্থা আর নির্ভরতায়। গত 1 দশকে নিউজ 24 কতটা মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে উত্তর খুঁজতে আমরা গিয়েছি শহর থেকে গ্রাম, চায়ের দোকান থেকে স্মার্টফোনের স্ক্রিন, যেখানে খবর শুধু দেখাই হয় না, অনুভবও করা হয়। মেহেদী হাসান সুমনের তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্ট। বিশ্বাস, আস্থা, নির্ভরতা। সংবাদের প্রকৃত মূল্য তখনই তৈরি হয় যখন সেটা শুধু শহরের নয়, ভাষা হয়ে ওঠে মাটি ও মানুষের। মানুষের সেই গল্পগুলো বলার মাধ্যম হয় গণমাধ্যম। বাংলাদেশের গল্প শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়, সেই গল্প ছড়িয়ে আছে গ্রামের মেছো পথেও। ঝড় তুফান বৃষ্টির কালে যে মানুষের আপদ বিপদ সবগুলা ওই 24 যায় মানে দেখায় তুলে ধরে, এই জন্য 24-কে অনেক ভালো লাগে। আমরা দেখি নিউজ 24 মাটি ও মানুষের খবর দেখে, তাই আমরা নিউজ 24 দেখি। কখনো চায়ের কাপে চুমুক দিতে দিতে, আবার কখনো হাতের মুঠোয় স্মার্টফোনের স্ক্রিনে গণমাধ্যম পৌঁছে যায় মানুষ থেকে মানুষে, জন থেকে জনে। মানুষের জীবনযাপন যেখানে যত খবর আছে সব খবরই এই চ্যানেলে সবার আগে পাওয়া যায়। অবশ্যই নির্ভরযোগ্য একটা জায়গা, যে সঠিক তথ্য এবং সঠিক নিউজটা তারা প্রচারণা করে। রাজনৈতিক খবরবার্তা নিউজ 24 আমাদের ভালো লাগে। গত 1 দশকে নিউজ 24 পৌঁছেছে সেই সব মানুষের কাছে যারা বলতে চান নিজেদের পরিবর্তনের কথা, গণতন্ত্রের কথা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা। তরুণদের কাছেও এর ব্যতিক্রম নয়। তরুণদের যারা প্রাধান্য দেবে, আমরা তাদেরই তো নিউজ চ্যানেল দেখবো। সঠিক খবরটা যাচাই করার জন্য নিউজ 24 দেখি। নিউজ 24 আমাদের সবার সামনেই সত্য এবং নির্ভুল খবরগুলো তুলে ধরে। দর্শক যে সংবাদ দেখেন তার পেছনে থাকে অসংখ্য মানুষের নিরলস পরিশ্রম। ক্যামেরার সামনে কিছু মুখ দেখা যায়, আর ক্যামেরার পেছনে চলে অনেক কর্মীর নিরবচ্ছিন্ন এক যুদ্ধ। প্রতিটি সংবাদের পেছনে থাকে অসংখ্য মানুষের সম্মিলিত শ্রম, দায়িত্ব আর নিষ্ঠা। দেশের প্রতি এবং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তাদের জন্য কিভাবে উপকার হবে এবং কাজে লাগবে এ ধরনের নিউজগুলো, তাদের কথা কিভাবে আমরা তুলে ধরতে পারি, গণমানুষের কথা তুলে ধরতে পারি, সেই চেষ্টাটা সবসময় আমরা করে আসছি এবং আগামীতেও আমরা সেই চেষ্টা অব্যাহত থাকবে আমাদের। 11 বছর আগে শুরু হয়েছিল একটি যাত্রা। সেই যাত্রার লক্ষ্য ছিল শুধু খবর পৌঁছে দেয়া নয়, মানুষের পাশে থাকা। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, সংবাদ পরিবেশনের মাধ্যমও বদলেছে, কিন্তু বদলায়নি সত্যের প্রতি দায়বদ্ধতা। দর্শক চায় ঝকঝকে ছবি, দর্শক চায় সরাসরি সম্প্রচার, আর এর জন্য দরকার আধুনিক প্রযুক্তি। গত 1 দশক ধরে পর্দার আড়ালে এই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা এবং দর্শকদের চাহিদার কারণে নিউজ 24 এই জায়গায় পৌঁছেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। আমরা চেষ্টা করি সাবলীল, সঠিক এবং স্পষ্ট, একই সাথে বাংলাদেশের সংস্কৃতির সাথে যেন মেলবন্ধনটা থাকে। টেলিভিশনটা তো আর শুধু টেলিভিশনে নাই, এটা এখন পুরোটাই সামাজিক মাধ্যমগুলোতে চলে আসছে, যেটাকে আমরা মাল্টিমিডিয়া, ডিজিটাল যেটাই বলি না কেন। আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি নিউজ 24-কে গণমানুষের গণমাধ্যম হয়ে ওঠার জন্য। আমরা অনেক ছোট টিম নিয়ে শুরু করেছিলাম, আজকে সেই টিমটা অনেক পরিপক্ক, একটা বড় টিম কাজ করছে। সব গল্পের প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা 10 বছর ধরে নিউজ 24-এ কাজ করে যাচ্ছি। একটি সংবাদ শেষ হয়, কিন্তু দায়িত্ব শেষ হয় না। নতুন প্রতিশ্রুতি নিয়ে নিত্যদিনের সকালে একটাই নাম, নিউজ 24। নিউজ 24। নিউজ 24। নিউজ 24। বিশ্বাস, আস্থা আর নির্ভরতাকে সঙ্গে নিয়ে নিউজ 24 10 বছরের পথ পেরিয়ে এগিয়ে চলেছে গণমানুষের গণমাধ্যম হয়ে থাকার প্রত্যয়ে। 11 বছর সময়ের হিসেবে খুব বেশি না হলেও এই 1 দশকে বাংলাদেশে বদলেছে সাংবাদিকতার ভাষা, বদলেছে প্রযুক্তি। আর এই সকল পরিবর্তনের সাক্ষী হয়ে মানুষের আস্থা অর্জনের জন্য গণমানুষের গণমাধ্যম হওয়ার পথেই রয়েছে নিউজ 24। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সবার আগে বাংলাদেশ নীতিকে বিএনপি সবার আগে দলীয়করণে রূপান্তরিত করেছে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ করে ইসিতে অতিরিক্ত সচিব হিসেবে চিহ্নিত দলীয় ব্যক্তিকে
নিয়োগের কঠোর সমালোচনাও করেন তিনি। সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনাও করেন দলটির নেতারা। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে 31 দফার 9ম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া। বিরোধী দলের বিরুদ্ধে জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে দুই ধরনের আচরণ করার অভিযোগ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। এ ধরনের দ্বিমুখী আচার পরিহার করে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। যারা আজকে বিরোধী দল আছেন, পার্লামেন্টে একদম বক্তৃতা দেওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আবার ওনাকে ধন্যবাদও জানান, খুব সুন্দর ছবি উঠান, ভালো, এটা কালচার, এটাই হওয়া উচিত। কিন্তু পার্লামেন্টের বাহিরে গিয়ে যে আচরণটা, আমি নিন্দা জানাই না, তবে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশকাল। এই রায় ও আদেশের পর জানা যাবে সরওয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর আজ রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিন বিষয়টির উপর আবারও শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে ইসির দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।